সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমাদের সামনে আজকে নতুন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোমরা জানো এই মাসের 30 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছে। আশা করা যায় তারপরে সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 5 শ্রেণী কার্যক্রম শুরু করে তাহলে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হবে। সেই পর্যন্ত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা ছোট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করছি। আমাদের আজকের বিষয় তত্ত্বাবধান। গত ক্লাসে আমরা তত্ত্বাবধান কাকে বলে, তত্ত্বাবধানের বৈশিষ্ট্য বা তত্ত্বাবধান কীভাবে করে সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তত্ত্বাবধান হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা, আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। তত্ত্বাবধান মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা তার অধীনস্থ, তার প্রত্যেকেই তার নিম্ন পদের ব্যক্তিদের উপর যে তত্ত্বাবধান বা দেখাশোনা দেখভাল করা, গাইডলাইন নির্দেশনা দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলছি আমরা হচ্ছে তত্ত্বাবধান। আমাদের মনে রাখতে হবে, আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা এর মানেই হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের ব্যবস্থাপনা, তাদের মান উন্নয়ন, তাদের কাজের কর্মক্ষেত্রের পরিবেশ স্থিতিশীলতা এবং আলটিমেটলি কোনো প্রতিষ্ঠানের যে গোল থাকে সেই গোলটুকু অ্যাচিভ করার যে পদ্ধতি সেইটা নিয়ে আলোচনা করে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা। তার অন্যতম এই মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে তত্ত্বাবধান, বা ইংরেজিতে সেটাকে বলি আমরা সুপারভিশন। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম তত্ত্বাবধান কে করে, কাহাকে করে। আমরা এক কথা যদি বলি, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ তার অধীনস্থ বা নিম্ন শ্রেণীর যে নিচের স্তরের কর্মকর্তাদের উপর যে দেখভাল, দিক নির্দেশনা, আফটার অল একটা ওভারঅল কনসাইজ একটা দৃষ্টিভঙ্গি বা দিক নির্দেশনা দিয়ে থাকে, সেটাকে বলছি আমরা হচ্ছে তত্ত্বাবধান। তো আমরা আজকে দেখব একজন উত্তম তত্ত্বাবধায়কের, যিনি তত্ত্বাবধান করেন, অর্থাৎ সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি তার অধীনস্থদের দেখাশোনা, দিক নির্দেশনা প্রদানের দায়িত্বে থাকেন, তাকে বলবো আমরা তত্ত্বাবধায়ক, যার উপর তত্ত্বাবধানের অথরিটি দেওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা জানি বিভিন্ন প্রাইভেট, বিশেষ করে এনজিওতে সরাসরি তত্ত্বাবধায়ক বা সুপারভাইজার পোস্ট রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সরাসরি এরকম সুপারভাইজার বা তত্ত্বাবধায়কের পোস্ট না থাকলেও তত্ত্বাবধানের দায়িত্ব কোনো কোনো কর্মকর্তার উপর বা সেই ক্ষমতাটা এক্সারসাইজ করার রাইট দেওয়া হয়। সেটা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে তত্ত্বাবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যিনি তত্ত্বাবধান করবেন বা যার দ্বারা তত্ত্বাবধান কার্যক্রম কোনো প্রতিষ্ঠানের পরিচালিত হবে, তার কিছু গুণাবলী থাকতে হবে। আমি যদি তত্ত্বাবধায়ক হই, আমি যদি নিজেই কিছু না জানি, নিজে কিছুই বুঝি না, আমি কেমনে আমার অধস্তনদের গাইডলাইন দেব, তাদের ভুল ধরবো, ভুলগুলো ধরিয়ে তাকে শুদ্ধ করে দেব। একটা মনে রাখতে হবে, একজন কর্মচারী, আমি যদি তত্ত্বাবধায়ক হই, আমার আন্ডারে বা আমার দায়িত্বে হয়তো বা হাজারখানেক কর্মী রয়েছে, তাদের তত্ত্বাবধান আমি করব। হাজারখানেক কর্মী বিশাল প্রকৃতির কাজ করতে তাদের প্রতিদিন। সেই ক্ষেত্রে আমি যদি না জানি কেমনে কাজটা করতে হয়, তাহলে আমার দ্বারা কিন্তু আমার কর্মীদের তারা ভুল করছে নাকি শুদ্ধ করছে, তাদের কোন জায়গায় ল্যাকিংস, কোন জায়গায় একটু চেঞ্জ করা দরকার, কোন জায়গায় তাদের কর্মপদ্ধতি চেঞ্জ করা দরকার, কোন জায়গায় একটু এডিট করা দরকার, এগুলো আমার বোঝার কোনো ক্ষমতা থাকে না। আমি যদি না বুঝি কাজ কেমনে করতে হয়, আমি নিঃসন্দেহে কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে ব্যর্থ হব, অর্থাৎ সঠিকভাবে আমি কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবো না। রিমেম্বার, তত্ত্বাবধান যিনি করেন তিনি কাজ করেন না, কাজ করানোর দায়িত্বে থাকেন। সেই ক্ষেত্রে উনি নিজে যদি কাজ পারেন না, তাহলে অন্যকে কাজ করানো তার দ্বারা মোটামুটি অসম্ভব বলা যেতে পারে। তো আমরা আজকে দেখব একজন তত্ত্বাবধায়কের আসলে কী কী গুণ থাকা প্রয়োজন। অনেক কিছু গুণই সমন্বয়ে একজন তত্ত্বাবধায়ক থাকা উচিত। একটা বুঝতে হবে যে একজন তত্ত্বাবধায়ক যত বেশি জ্ঞানী, যত বেশি পরিমাণ এক্সপার্ট হবেন, তার কর্মীদের কেস থেকে তিনি তত বেশি আউটপুট ওই প্রতিষ্ঠানের জন্য বের করে নিয়ে আসতে পারবেন। আমি যদি কোনো কাজ না বুঝি, আমার কর্মী আমাকে ফাঁকি দেবে, আমি ধরতে পারবো না। আমি যদি নিজে না জানি কেমনে কাটতে হয়, আমি যেমন কাউকে বলি তুমি কাজটা তাড়াতাড়ি করো, বা 2 দিনের কথা 5 দিন করো না কেন, সে যদি বলে স্যার 5 দিন না 10 দিন লাগবে, এটা আমি যদি না জানি আসলে কাজটা কতদিন লাগে, তাহলে আমি কিন্তু তাকে প্রেশারাইজ করতে পারবো না, বা তাকে একটু নৈতিকভাবে অত স্ট্রংলি তাকে আমি ফোর্স করতে প্রেশার দিতে পারবো না।
সেই ক্ষেত্রে একজন তত্ত্বাবধায়ক একটা প্রতিষ্ঠানে যত কর্মী সবার কাজের এক্সপার্ট হওয়া দরকার তত্ত্বাবধায়কের। সাপোজ এস ফর এক্সাম্পল একজন ব্যাংকের ডিজিএম, ব্যাংক এই জন্যই বলছি কারণ ব্যাংক হচ্ছে আমাদের সো কমন অর্গানাইজেশন। আমাদের এখন আমরা যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা 4th ইয়ার 3rd ইয়ারে পড়ি, তারা সবাই কেরিয়ার ওরিয়েন্টেড। ব্যাংক বিসিএস নিয়ে আমাদের বেশ ভালো নলেজ থাকে। সেই জন্য ব্যাংকের একজন ডিজিএম বা এরিয়া ম্যানেজার যিনি সুপারভিশনের দায়িত্বে থাকেন ওই এরিয়ার, সার্টেন এরিয়ার, অ্যাজ ফর এক্সাম্পল মামিসিং এরিয়ার, উনি একটা ব্রাঞ্চে গেলেন। একটা ব্রাঞ্চে আমরা জানি ব্যাংকের অনেক সেকশন থাকে, কিন্তু ওনাকে একজন কর্মী একটি মাত্র সেকশন দায়িত্বে থাকেন, অথবা সর্বোচ্চ 2টি সেকশন দায়িত্বে থাকতে পারেন। কিন্তু যিনি ম্যানেজার অথবা যিনি সুপারভাইজার ডিজিএম, উনি গিয়ে যখন ওখানে সুপারভাইজ করবেন একটা ব্রাঞ্চের, উনি কিন্তু প্রত্যেকটা সেকশন সুপারভাইজ করতে হবে। তাকে সুপারভাইজ করতে গেলে তাকে প্রত্যেকটা সেকশনের দায়িত্ব পালন বুঝতে হবে, তার কাজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। তাহলে একটা ব্যাংকের প্রচুর কাজ থাকে, অনেকগুলো সেকশন থাকে, হয়তো 20 জন 30 জন কর্মচারী থাকে, একজন এক একটা সেকশনে থাকে। কিন্তু আমি যখন সুপারভাইজার, আমাকে কিন্তু 30টা সেকশনের কাজই জানতে হবে। একজন কর্মী যিনি এক সেকশনে কাজ করেন, হয়তো ওনাকে ওই একটা সেকশনের কাজ জানলেই হচ্ছে। কিন্তু এজ সুপারভাইজার আমরা কিন্তু সব ধরনের কাজের দক্ষতা, কাজ কীভাবে করতে হয় ওই বিষয়ে আইডিয়া না থাকলে আমি কিন্তু তাদের ভুল বা তাদের কোথাও ঘাটতি আছে কিনা, তাদের কোনো ল্যাকিংস আছে, তাদের কোনো ওয়ে অফ ডুইং থিংস কোনো রং আছে কিনা, পলিসিগত কোনো ভুল আছে কিনা, সেগুলো কিন্তু ধরতে পারবো না। তো আমরা একটু সংক্ষেপে দেখে নিই আসলে একজন তত্ত্বাবধায়কের কী কী গুণ থাকা প্রয়োজন, অথবা একজন উত্তম তত্ত্বাবধায়কের কী কী গুণ থাকে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি উনি একজন ভালো শিক্ষক হতে হবে। যিনি শিক্ষক বলতে আমরা এখানে বোঝাচ্ছি যিনি জ্ঞান দান করতে পারবেন, তার নলেজ শেয়ার করতে পারবেন, নলেজ ডিসেমিনেট করতে পারবেন তার অধস্তনদের কাছে। সাপোজ কোনো একটা প্রতিষ্ঠানে তিনি সুপারভাইজার ছিলেন, কোনো একজন কর্মী দেখা যাচ্ছে ঠিক মতো পারছে না, তাকে কিন্তু শিখিয়ে দিতে হবে। আমি পারছি না, আমি কর্মী, আমার সুপারভাইজার যদি আমাকে ঝাড়ি দিয়ে বের করে দেয় তাহলে কিন্তু আমার কাজ হবে না। হয়তো উনি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার উপরে উনি রাগ ছাড়তে পারেন, কিন্তু আলটিমেটলি আমার কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু উনি যদি আমাকে বকায় দিলেন, দিয়ে তারপরে যদি শিখিয়ে দেন আসলে যেভাবে করছো এভাবে না, ওইভাবে করতে হবে, আমাকে শিখিয়ে দিলেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমার আর এই ভুলটুকু হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই জন্য আমরা বলছি একজন নতুন তত্ত্বাবধায়কের প্রথমেই একজন ভালো শিক্ষক হতে হবে। উনি শেখানোর মানসিকতা এবং দক্ষতা থাকতে হবে। উনি শুধু ভুল ধরবেন তা নয়, ভুল যেন না হয় ওই দিকে ওনার বেশি মনোযোগ থাকাতে, সেই ক্ষেত্রে ওনাকে অবশ্যই একজন ভালো শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভালো শ্রোতা। শুধু আপনি বলে যাবেন, সুপারভাইজার গেলেন একটা ব্রাঞ্চে, কোনো একটা আপনার শাখা, কোনো একটা সেকশনে গেলেন, আপনি ওখানে গিয়ে শুধুমাত্র ধমক ঝাড়ি শুরু করলেন প্রত্যেকটা কর্মচারী অধস্তনদের। আপনি হয়তো ওরা কিছু বলবে না, আপনি সিনিয়র, কিন্তু ওদের কোনো প্রবলেম আছে কিনা, ওরা কেন পারছে না, ওদের কোনো আসলে লেকিংস আছে কিনা, আপনার প্রতিষ্ঠানের সাপ্লাই থেকে বা ফেসিলিটিস থেকে কোনো লেকিংস আছে কিনা, ওদের দ্বারা আসলে এমন কিছু হয় কি, এমন হয় কি না যে আসলে ওদের দ্বারা যে ফেসিলিটিস দরকার সেই ফেসিলিটিসগুলো না থাকার কারণে তারা কাজ করতে পারছে না, বা যে টেকনিক্যাল সাপোর্ট দরকার সেগুলো থাকার জন্য তারা কাজ করতে পারছে না। সেই ক্ষেত্রে আপনি যদি তাদের কথা না শুনেন তাহলে আপনি কিন্তু তাদের ভুল ধরতে পারবেন না। এজ ফর এক্সাম্পল আপনি তাকে দিলেন অনলাইনে তার ডাটা এন্ট্রি করতে হবে, দেখা গেলো তার অফিসে কোনো অনলাইন সার্ভিস নেই, অর্থাৎ ইন্টারনেট নাই, তাহলে আপনি তাকে ঝাড়ছেন কেন পাঠাও নেই, কেন রিপোর্ট পাঠাও নেই, কিন্তু তার কাছ থেকে শুনতে হবে আসলে প্রবলেম হয়ে যাবে। সে যদি বলে আসলে ইন্টারনেট কানেকশন নেই, সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো ফল্ট নেই, ইন্টারনেট কানেকশন ছাড়া সে কীভাবে পাঠাবে। সেই ক্ষেত্রে আমরা বলছি একজন নতুন তত্ত্বাবধায়ক অবশ্যই তার অধস্তনদের কথা শুনতে হবে। কথা শুনতে হবে বলতে এই নয় সে যা বলবে তাই শুনবে, তা নয়, তাদের যে বক্তব্য, তাদের যে ব্যাখ্যা, কেন পারে না, কেন তারা ওইরকম করছে, এই ব্যাখ্যাগুলো শোনার মতো মানসিকতা থাকতে হবে। তাহলে একজন ভালো তত্ত্বাবধায়ক তাকে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন, অর্থাৎ তার তথা ওই প্রতিষ্ঠানের কর্মদক্ষতা এবং আউটপুট বেড়ে যাবে। তৃতীয়ত হচ্ছে ধৈর্যশীল। আপনাকে মনে রাখতে হবে একজন মানুষ সে ভুল করবেই, সে কর্মীই হোক, সুপারভাইজারই হোক, অথবা প্রতিষ্ঠানের এমডি হোক, অথবা প্রাইম মিনিস্টারই হোক, মানুষ মাত্রই ভুল করবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা ভুল করার ফলে তাকে একেবারেই এত বেশি পানিশমেন্ট দিয়ে দিচ্ছেন যে সে আর চাকরিটাই থাকছে না তার, অথবা সে এত বেশি ডিপ্রেস হয়ে যাচ্ছে, সে আর পরবর্তীতে কাজই ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, কাজেই এমন কিছু রিয়াকশান করা যাবে না যেন আপনার রিয়াকশান, আপনার অ্যাকশান, আপনার ঝাড়ি বা বকাঝকা সব কিছুর উদ্দেশ্য হবে তাকে দিয়ে কাজ করানো, তাকে পানিশমেন্ট দেওয়া, তাকে সাইজ করে ফেলা। এগুলো কিন্তু আপনার প্রফেশনালিজমের মধ্যে পড়বে না আপনি যখন উত্তম তত্ত্বাবধায়ক হবেন। তো তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, একজন তত্ত্বাবধায়ক যখন তুমি হবে, হয়তো তোমরা যারা শুনছো যে স্টুডেন্ট, তারাও হয়তো কোনো কোনো অর্গানাইজেশন একজন তত্ত্বাবধায়ক হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না থাকলে একজন একটা সামান্য ফল করলেই, মনে রাখতে হবে একজন তত্ত্বাবধায়কের আন্ডারে অনেক কর্মচারী থাকে, অনেক কর্মচারীর মধ্যে সবাই যে পারফেক্টলি সব কাজ পারবে
বা একজন খুব ভালো ওয়ার্কার, খুব ভালো কর্মী, সে যে সবসময় খুব ভালো করবে তা কিন্তু নয়। কারণ মানুষ আমাদের লিমিটেশন থাকে, আমাদের আবেগ অনুভূতি থাকে, প্রত্যেকের জীবনে কিছু অবস্ট্রাগলস থাকে, সাফারিংস থাকে, অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার থাকে, হয়ে যায় মানুষের জীবনে। না চাইলেও সবসময় সে ঠিক থাকতে পারে না। সেই ক্ষেত্রে আপনি যদি একটা সারা জীবন একটা কর্মচারী বা সারা বছর সে ভালো কাজ করলো, একটা ভুলের জন্য তাকে আপনি এমন পানিশমেন্ট দিলেন, সেই ক্ষেত্রে এইটা সে তার আর হয়তো ওই কর্মী এত পানিশমেন্ট খেয়ে গেলো, হয়তো একটা ভুল করেছে, সারা জীবন খুবই ভালো করেছে, কিন্তু তাকে পানিশমেন্ট খুব বড় দিয়ে দিলেন, তাহলে সে কিন্তু আর কাজ করার ক্ষেত্রে মনোযোগ বা উৎসাহ হারিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে অবশ্যই তত্ত্বাবধায়ককে ভালো ধৈর্যশীল হতে হবে। তারপর হচ্ছে অবশ্যই অভিজ্ঞতা হবে। এই যে একটু আগে যেটা বলছিলাম, ব্যাংকের একজন কর্মচারী বা কর্মকর্তা একটা সেকশন সামলাচ্ছেন, কিন্তু যখন কেউ তত্ত্বাবধান করতে চায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে কিন্তু প্রত্যেকটা সেকশনের দায়িত্ব বুঝতে হবে। প্রত্যেকটা সেকশনের রেমিটেন্স সেকশন, লোন সেকশন, ডেবিট সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন, ব্যাংকের এগুলো সেকশনের নাম বলছি, এগুলো প্রত্যেকটা সেক্টরে তুমি যখন সুপারভাইজার, তোমাকে কিন্তু প্রত্যেকটা সেক্টরের সুপারভাইজ করতে হবে। প্রত্যেকটা সেক্টর হচ্ছে কিনা একজন, আমি যদি ব্যাংকের কোনো অফিসার হই, আমি হয়তো রেমিটেন্স সেকশন, সেটা রেমিটেন্স নেওয়া আমার কাজ, তাহলে আমার শুধু রেমিটেন্স সম্পর্কিত কাজে এক্সপার্ট হলে চলবে, আমার আর তো কোনো কিছু দরকার নেই। কিন্তু আমি যখন সুপারভাইজার হব, আমি যখন তত্ত্বাবধায়ক হবো, আমাকে কিন্তু প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা কর্মীর কাজ কীভাবে হচ্ছে না হচ্ছে, এই যখন এটা বুঝতে গেলে ওই কাজ সম্পর্কে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আমার থাকতে হবে। তোমাকে আমি তখনই বলতে দেবো যখন তোমার সম্পর্কে, ওই জিনিস সম্পর্কে তোমার সাথে আমার জ্ঞান বেশি থাকবে। আদারওয়াইজ তোমার ভুল ধরা আমার পক্ষে সম্ভব নয় অথবা খুব কঠিন। তারপর হচ্ছে প্রোগ্রাম বা প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান। একটা প্রোগ্রামের বা প্রতিষ্ঠানের সার্বিক ব্যাপার স্যাপার, নিয়ম শৃঙ্খলা, নীতি কীভাবে চলে। আমরা জানি প্রত্যেকটা অর্গানাইজেশনের স্পেসিফিক কিছু রুলস থাকে, নিয়ম থাকে, রেগুলেশনস থাকে, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটা চলে, সেটা হোক সরকারি হোক সেটা বেসরকারি, ইনক্লুডিং আমার যে চাকরি, সেটাও কিন্তু কিছু রুলস রেগুলেশন দ্বারা নিয়ন্ত্রিত। এমনি প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই, হোক সেটা সরকারি, হোক সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, হোক সেটা ইন্টারন্যাশনাল কোম্পানি, প্রত্যেকটারই কিছু রুলস, লিখিত ডকুমেন্টস থাকে, রুলস রেগুলেশন থাকে, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠান রান করে। সেক্ষেত্রে একজন তত্ত্বাবধায়কের সামগ্রিক বিষয় নিয়ে, প্রতিষ্ঠানের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এইম, অবজেক্টিভসগুলো নিয়ে তার ধৈর্য থাকতে হবে। রুলস রেগুলেশন কী, কখন কোথায় কী করতে হবে, কী না করলে কী পানিশমেন্ট দেওয়া যায়, কী পানিশমেন্ট না হলে কী করা যায়, কখন কর্মী নেওয়া যাবে, কোন কর্মীকে কোথায় রাখতে হবে, এই সম্পর্কে প্রতিষ্ঠানের সার্বিক জ্ঞান, যত বেশি জ্ঞান থাকবে একজন তত্ত্বাবধায়ক, তত বেশি ভালো তত্ত্বাবধানে পারফরমেন্স করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই যত ভালো তত্ত্বাবধায়ক, তার ওই প্রতিষ্ঠান সম্পর্কে তত বেশি জ্ঞান থাকবে। যত বেশি জ্ঞান থাকবে তুমি, আমরা প্রায়ই বলে থাকি, বিশেষ করে তোমরা যারা চাকরি পরীক্ষা দিবে, আমরা বলে থাকি রিটেনের ক্ষেত্রে স্পেশালি, খিচুড়ি একটা থিওরি, আমি ব্যক্তিগতভাবে সেটা বলে থাকি স্টুডেন্টদেরকে। একটা বাংলা, বিশেষ করে যারা বিশেষ রিটেন দিবে, হয়তো তোমাদের মধ্যে অনেকেই রিটেন পরীক্ষা দিবে এক সময়, দেখা যাবে বাংলা একটা রচনা তুমি শিখলে, বাংলাদেশের খনিজ সম্পদ, কিন্তু এখানে তুমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা জিনিস শিখলে, ওখানে কিছু তথ্য পাবে, ওখান থেকে নিয়ে আসতে হবে তথ্যটা। তুমি হয়তো জেনারেল নলেজে একটা জিনিস পড়েছিলে, ওখান থেকে রচনা নিয়ে আসতে হবে। তুমি হয়তো বাংলা একটা রচনা, একটা তথ্য পড়েছিলে, ওখান থেকে সেটা নিয়ে আসতে হবে। সব জায়গা থেকে ইন্টিগ্রেট করে একটা তথ্য নিয়ে তুমি একটা সমৃদ্ধ রচনা লিখতে পারবে। একইভাবে একজন তত্ত্বাবধায়ক যখন সার্বিক জ্ঞান থাকে তার, তখন তাকে সুপারভাইজ করে, তার নলেজ যখন যত বেশি ডেপথ থাকবে ওই প্রতিষ্ঠান, ওই সম্পর্কিত কাজে, সে তত বেশি পরিমাণ সুপারভাইজে এক্সপার্ট হবে। আর মনে রাখতে হবে, একজন তত্ত্বাবধায়কের পারফরমেন্সের উপরে প্রতিষ্ঠানের পারফরমেন্স অনেকটা নির্ভর করে। সেকেন্ড হচ্ছে, এটা মানবিক কোয়ালিটি, অবশ্যই তাকে বিনয়ী হতে হবে। আমার অধস্তন একজন কর্মচারী বলে আমি গিয়ে তাকে একেবারেই 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, এরকম মানসিকতা থাকা যাবে না। অবশ্যই তাকে পানিশমেন্ট দিতে হবে, যেটা আইন এবং ওই প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন আমাকে সাপোর্ট করে, সেইগুলো করতে হবে। পানিশমেন্ট রিওয়ার্ড দিতে হবে তাকে, যে ভালো কাজগুলো তাকে ইন্সপিরেশন দিতে হবে, খারাপ কাজগুলো থেকে ডিসকারেজ করতে হবে। খুব ভালো কাজ করে যখন হয় তাকে প্রমোশন দিতে হবে। অথবা আমি যদি কোনো প্রতিষ্ঠানে যদি আমার ওই তত্ত্বাবধায়কের প্রমোশনের দেওয়ার কোয়ালিটি বা যোগ্যতা না থাকে, তাহলে রিকমেন্ড করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে তাকে, সেই কর্মীটা অনেক ভালো করেছে, তাকে একটা রিওয়ার্ড বা প্রমোশনের ব্যবস্থা করে, ইনসেন্টিভ ব্যবস্থা করা হোক। অবশ্যই এটা আমাদের সবারই থাকা উচিত, শুধু তত্ত্বাবধায়ক না, আমাদের সব জায়গায় আমাদের বিনয়ী হওয়া উচিত। তারপর হচ্ছে দক্ষ। অলরেডি এটা চলে আসছে অভিজ্ঞতার মধ্যেই, যত বেশি দক্ষ তত বেশি, তুমি যত বেশি কাজ পারবে, তুমি তত বেশি কাজ করাতে পারবে। তুমি যদি না জানো কেমনে বাসা পরিষ্কার করতে হয়, তুমি তোমার কাজের লোককে দিয়ে বাসা পরিষ্কার করাতে পারবে না। এটা হচ্ছে সিম্পল একটা রুলস। এটা শুধু তত্ত্বাবধানের ক্ষেত্রে না, আমাদের আসলে জীবনের প্রত্যেক ক্ষেত্রেই
যে কাজ করবো সেই কাজে দক্ষতা অর্জন করা উচিত। তুমি যদি পরীক্ষার্থী হও তাহলে কীভাবে পরীক্ষা দিতে হয়, পরীক্ষার খাতা কীভাবে প্রেজেন্ট করতে হয় সে বিষয়ে তোমাকে যত বেশি দক্ষ হবে তত বেশি তুমি পরীক্ষা ভালো করবে। তোমরা যারা ইতিমধ্যেই 4th ইয়ারে চলে আসছো, কিছুদিন পরে তোমরা চাকরির মার্কেটে যাবে, ওখানে গিয়ে দেখবে অনেকেই খুব ভালো পারে কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারে না, কারণ সে দক্ষতা ওই লেভেলে নেই। যাই হোক, সেটা অন্য বিষয়, আমরা হয়তো কোনো একটা ক্লাসে সময় পেলে এগুলো আমরা আলোচনা করব। চাপ নেওয়ার দক্ষতা, তোমাকে মনে রাখতে হবে তোমার আন্ডারে হয়তো বা 100, 200, 1000, 1500 কর্মকর্তা থাকবে। এক একজন তোমাকে এক একভাবে কথা বলবে, এক একজন এক এক রকম কথা বলবে। এই যে হাজারো রকমের অভিযোগ, হাজারো রকমের প্রেশার থেকে তোমাকে নিজের কাজে নিজের কনসেন্ট্রেট করা, কোন জায়গা তোমাকে ধরতে হবে সেটুকু ঠিক রাখা, কোনটা করতে হবে সেগুলো মেনটেন করা, এই জন্য কিন্তু চাপ নেওয়ার ক্ষমতাটা তোমাকে অবশ্যই একজন তত্ত্বাবধায়কের থাকতে হবে, এবং এটা না থাকলে সে কখনোই ভালো তত্ত্বাবধায়ক হতে পারবে না। তো এই ছিল আমাদের তত্ত্বাবধান নিয়ে। অত্যন্ত আমরা জানি মানব সম্পদ ব্যবস্থাপনার কোনো প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তত্ত্বাবধান, এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা শোনার জন্যে। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।